এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্য সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের মডিউল 2 থেকে একটা গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ। প্রশ্নটা হচ্ছে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। তার আগে বলে রাখি, তোমাদের যেই কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্য সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা থেকে 25 নম্বরের মডিউল 1 থেকে একটা প্রশ্ন এবং 25 নম্বরের মডিউল 2 থেকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। অর্থাৎ এটা থেকে কোনো রকম ছোট প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে না। আজকে প্রশ্নের উত্তরটা দেখে নেবে এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ শেষে তোমাদের জন্য আমি নোটসটা দিয়ে দিয়েছি ইংলিশ ভার্সানে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক তোমরা অ্যাডমিশান কিন্তু নিতে পারো। স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের প্রতি সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেয়া হয় এবং তার জন্য মান্থলি কেবলমাত্র 200 টাকা করে ফিস নেওয়া হয়। যেসব ছাত্রছাত্রীরা অ্যাডমিশান নিতে ইচ্ছুক তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আর তোমরা যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের যে বিষয়টা বলার আছে যে তোমাদের সিলেবাস কিন্তু শেষের পর্যায়ে। তোমাদের আর যে সাজেশান তোমাদের দিয়েছিলাম সেখান থেকে আর কয়েকটা প্রশ্ন বাকি আছে, খুব কম সংখ্যক প্রশ্ন বাকি আছে। তোমাদের এই কয়েকটা প্রশ্ন কমপ্লিট করিয়ে দিয়ে যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলো করিয়ে দিয়ে তোমাদের ফুল লেন্থ অর্থাৎ 50 নম্বরের কিন্তু মক টেস্ট নেওয়া হবে। তাই তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো। এই মাসের শেষের দিকে বা পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু মক টেস্টটা নেওয়া হবে। তাই তোমরা এখন থেকে খুব ভালো করে প্রস্তুতি নাও। আর তোমাদের এই যে আজকে প্রশ্নের আলোচ্য প্রশ্ন অর্থাৎ মৌলিক কর্তব্য, এই মৌলিক কর্তব্যের যে আইনি মর্যাদা, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কয়েকটা কেস উল্লেখ করা হয়েছে এবং তারপরে যে আছে ভার্মা কমিটির পর্যবেক্ষণ, এটা আলোচনা করা হয়েছে। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের বিষয়টি নির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তবে মূল সংবিধানে মৌলিক কর্তব্যের বিষয়টি আলাদাভাবে লিপিবদ্ধ করা না হলেও ভারতের সংবিধান প্রস্তাবনাটি যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে সেখানে নাগরিকদের কর্তব্যের উল্লেখ আছে। তবে মৌলিক কর্তব্যসমূহের আইনগত মর্যাদা নিয়ে প্রশ্ন থাকলেও দেশের শীর্ষ আদালত বিভিন্ন রায়ে একাধিকবার মৌলিক কর্তব্যের সাংবিধানিক মর্যাদাকেই প্রতিস্থাপন করেছে। এবার দেখো মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা, এই পয়েন্টটা এবারে খেয়াল করো। মৌলিক কর্তব্যের মর্যাদা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট প্রদত্ত কিছু মামলায় প্রসঙ্গ উত্থাপন করা দরকার। মৌলিক কর্তব্যের যে একটা মর্যাদা আছে, আইনি মর্যাদা আছে, সেটা কিছু মামলা আলোচনা করলে আমরা বুঝতে পারবো। নিচে কিছু মামলা, বিভিন্ন যে মামলা সেগুলো আলোচনা করা হয়েছে। এক নম্বর হচ্ছে চন্দ্রভবন বোর্ডিং বনাম মহীশূর রাজ্য মামলা, যেটা হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। এখানে দেখো মৌলিক কর্তব্যসমূহ সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে 1969 সালে চন্দ্রভবন বোর্ডিং বনাম মহীশূর রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট বলে যে সংবিধানে শুধু অধিকার দেওয়া আছে, দায়িত্ব দেওয়া নেই, এমন ধারণা ভুল। 3য় অধ্যায়ের আওতায় প্রদত্ত অধিকারসমূহ যেমন মৌলিক ঠিক তেমনই 4র্থ অধ্যায়ে
রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক বিষয়গুলিও দেশের প্রশাসনের প্রশ্নে সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে মৌলিক যে কর্তব্য সেটার আইনি মর্যাদা দেয়া হচ্ছে এই যে মামলাটার কথা বলা হয়েছে এই মামলাটায়। দ্বিতীয় যেটা আছে দেখো, এমস ছাত্র সংগঠন বনাম এমস মামলা, যেটা হয়েছিল 2001 সালে। এমস ছাত্র সংগঠন বনাম এমস মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে মৌলিক কর্তব্য পালনের ক্ষেত্রে আদালতের পক্ষে ততটা সুস্পষ্ট নির্দেশ দেওয়া কঠিন যতটা সম্ভব মৌলিক অধিকার রক্ষার প্রশ্নে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে কিন্তু সংবিধানের 4th অধ্যায়ে 51 ক ধারার কথা ভুললে চলবে না। এখানে মৌলিক শব্দটি ব্যবহার করা হয়েছে, যেমনটি হয়েছে 3য় অধ্যায়ে, যেখানে অধিকার শব্দটির আগে মৌলিক শব্দটি ব্যবহার করেছেন সংবিধান প্রণেতারা। কাজেই 51 ক ধারা সুনির্দিষ্টভাবে মৌলিক অধিকার নির্দিষ্ট করে না দিলেও প্রতিটি নাগরিকের কর্তব্যের সমষ্টিগত রূপই হল সামগ্রিকভাবে রাষ্ট্রীয় কর্তব্যের প্রতিফলন। তারপরের পয়েন্ট, ভারত সরকার বনাম নবীন জিন্দাল মামলা। ভারত সরকার বনাম নবীন জিন্দল মামলা, এটা হয়েছিল 2004 সালে। এখানে কি বলা হচ্ছে, ভারত সরকার বনাম নবীন জিন্দল মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে ব্যক্তি কর্তব্য পালন করে নিজের সামাজিক এবং পরিবেশগত কর্তব্য পালন করে নিজের সামাজিক এবং পরিবেশগত আবহে অথবা অনুসরণীয় ব্যক্তির প্রভাবে কিংবা আইন অনুযায়ী শাস্তি পাবার ভয়। তাহলে কী জন্যে কর্তব্য পালন করবে? যে পরিবেশগত আবহের কারণে বা অনুসরণীয় ব্যক্তির প্রভাবে, সে যাকে মানে তার কারণে, কিংবা শাস্তির ভয়ে কর্তব্য পালন করবে। কর্তব্য পালনে নাগরিকদের বাধ্য করতে প্রয়োজন মতো উপযুক্ত আইন প্রণয়ন করা জরুরি। তারপরে যেটা আছে দেখো, আরেকটা মামলা এখানে উল্লেখ করা হয়েছে, ভারত সরকার বনাম জর্জ ফিলিপ মামলা, যেটা হয়েছিল 2006 সালে। ভারত সরকার বনাম জর্জ ফিলিপ মামলায় সুপ্রিম কোর্ট মৌলিক কর্তব্য প্রসঙ্গে এই অভিমত ব্যক্ত করেছে যে সংবিধানের 4th অধ্যায়ে অন্তর্নিহিত উদ্দেশ্য ও মূল নীতির অনুপন্থী ভূমিকা গ্রহণ না করে পরিপন্থী সিদ্ধান্ত ঘোষণা করা আদালতের উচিত নয়। তারপর দেখো, ভার্মা কমিটির পর্যবেক্ষণ। এখানে কি বলা হচ্ছে, সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহকে কার্যকর করার জন্য 1999 সালে বিচারপতি JS ভার্মার নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। এই কমিটি মৌলিক কর্তব্যসমূহকে কার্যকর করার জন্য সহায়ক কতগুলি আইনকে চিহ্নিত করে। এই আইনগুলি হলো, 1 নম্বর হচ্ছে জনপ্রতিনিধিত্ব আইন 1951। এই আইন অনুসারে দুর্নীতিমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত কোনো সংসদ সদস্য কিংবা রাজ্য আইনসভার কোনো সদস্যের সদস্যপদ বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে দুর্নীতিমূলক কার্যকলাপ হলো ধর্মীয় আবেদনের ভিত্তিতে ভোট চাওয়া, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা প্রভৃতির ভিত্তিতে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিবাদ সৃষ্টি ইত্যাদি। তারপরে দেখো কি বলা হচ্ছে, নাগরিক অধিকার সুরক্ষা আইন 1955। এই আইন জাতি ও ধর্ম সম্পর্কিত অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা করে। তারপরে বলা হচ্ছে দেখো, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন 1967। আইনের সাম্প্রদায়িক সংগঠনকে বেআইনি সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে। তারপরে জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন 1971। এই আইনের মাধ্যমে ভারতে সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনকে প্রতিরোধ করার ব্যবস্থা করা হয়েছে। এটা অসম্মান হবে, ঠিক আছে।
এগুলোকে যদি অসম্মান করা হয় তাহলে কিন্তু তার প্রতিরোধ করার ব্যবস্থা আছে। তারপর বন্যপ্রাণী সুরক্ষা আইন, যেটা 1972 সালে, এই আইনের মাধ্যমে বিরল এবং বিপন্ন প্রজাতির জীবজন্তুর ব্যবসাকে নিষিদ্ধ করা হয়েছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সান আছো তোমরা নোটসটা দেখে নেবে, তোমাদেরও নোটসটা দেখিয়ে দিচ্ছি, দেখো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা নোটটা দেখে নাও। প্রথমে সেম আছে, ইন্ট্রোডাকশান লেখা আছে, তারপরে বিভিন্ন যে কেসগুলো আছে সেই কেসগুলো এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, সেই কেসগুলো এখানে উল্লেখ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে 3 নম্বর পয়েন্টটা দেখে নাও। তারপরে 4 নম্বর পয়েন্ট আছে। তারপর ভার্মা কমিটির যে অবজারভেশন সেটা দেখে নাও, এবং তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা দেখে নিতে পারো, ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। দেখো তোমাদের ইংলিশ ভার্সান তোমরা যারা আছো তোমাদের নোটসটা দেখিয়ে দিলাম, আর তোমরা যারা ইংলিশ ভার্সান আছো তোমরাও চাইলে অ্যাডমিশান নিতে পারো।